কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। একদিন মধ্যাহ্নে খুব মেঘ করিয়াছে। সেই মেঘলা দিনে ছায়াঘন অবকাশের আনন্দে বাড়ির ভিতরে এক ঘরে খাটের উপর উপুর হইয়া পড়িয়া একটা স্লেট লইয়া লিখিলাম, গহন কুসুম কুঞ্জ মাঝে। লিখিয়া ভারী খুশি হইলাম। তখনই এমন লোককে পড়াইয়া শোনাইলাম, বুঝিতে পারিবার আশঙ্কা মাত্র যাহাকে স্পর্শ করিতে পারে না। সুতরাং সে গম্ভীরভাবে মাথা নাড়িয়া কহিল, বেশ তো, এ তো বেশ হইয়াছে। পূর্বলিখিত আমার বন্ধুটিকে একদিন বলিলাম, সমাজের লাইব্রেরি খুঁজিতে খুঁজিতে বহুকালের একটি জীর্ণ পুঁথি পাওয়া গিয়াছে। তাহা হইতে ভানুসিংহ নামক কোনো প্রাচীন কবির পদ কাপি করিয়া আনিয়াছি। এই বলিয়া তাহাকে কবিতাগুলি শুনাইলাম। শুনিয়া তিনি ভীষণ বিচলিত হইয়া উঠিলেন, কহিলেন, এ পুঁথি আমার নিতান্তই চাই। এমন কবিতা বিদ্যাপতি চণ্ডীদাসের হাত দিয়াও বাহির হইতে পারিত না। আমি প্রাচীন কাব্য সংগ্রহ ছাপিবার জন্য ইহা অক্ষয়বাবুকে দিব। তখন আমার খাতা দেখাইয়া স্পষ্ট প্রমাণ করিয়া দিলাম, এ লেখা বিদ্যাপতি চণ্ডীদাসের হাত দিয়া নিশ্চয় বাহির হইতে পারে না, কারণ এ আমার লেখা। বন্ধু গম্ভীর হইয়া কহিলেন, নিতান্ত মন্দ হয় নাই। ভানুসিংহ যখন ভারতীতে বাহির হইতেছিল, ডাক্তার নিশিকান্ত চট্টোপাধ্যায় মহাশয় তখন জার্মানিতে ছিলেন। তিনি ইউরোপীয় সাহিত্যের সহিত তুলনা করিয়া আমাদের দেশের গীতিকাব্য সম্বন্ধে একখানি চটি বই লিখিয়াছিলেন। তাহাতে ভানুসিংহকে তিনি প্রাচীন পদকর্তা রূপে যে প্রচুর সম্মান দিয়াছিলেন, কোনো আধুনিক কবির ভাগ্যে তাহা সহজে জোটে না। এই গ্রন্থখানি লিখিয়া তিনি ডাক্তার উপাধি লাভ করিয়াছিলেন। ভানুসিংহ যিনিই হন, তাহার লেখা যদি বর্তমান আমার হাতে পড়িত, তবে আমি নিশ্চয়ই ঠকিতাম না, একথা আমি জোর করিয়া বলিতে পারি। উহার ভাষা প্রাচীন পদকর্তার বলিয়া চালাইয়া দেওয়া অসম্ভব ছিল না, কারণ এ ভাষা তাহাদের মাতৃভাষা নহে, ইহা একটি কৃত্রিম ভাষা। ভিন্ন ভিন্ন কবির হাতে ইহার কিছু না কিছু ভিন্নতা ঘটিয়াছে, কিন্তু তাহাদের ভাবের মধ্যে কৃত্রিমতা ছিল না। ভানুসিংহের কবিতা একটু বাজাইয়া বা কষিয়া দেখিলেই তাহার মেকি বাহির হইয়া পড়ে। তাহাতে আমাদের দেশি নহবতের প্রাণ গলানো ঢালা সুর নাই, তাহা আজকালকার সস্তা আর্গিনের বিলাতি টুংটাং মাত্র। আমার এই পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী অংশ পরবর্তী দিনে। নমস্কার।